আলোচনা করব রোধের সূত্রের প্রমাণ নিয়ে। তো প্রথমেই আমরা জানবো এই রোধ বা রেজিস্ট্যান্স জিনিসটা কি। রোধ বা রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা। এটি একটি পরিধির বিশেষ ধর্ম বা বৈশিষ্ট্য, যা কি করে ওই পরিধির ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট চলাচলকে বাধাগ্রস্ত করে বা বাধা প্রদান করে। তাহলে আমরা বলতে পারি রেজিস্ট্যান্স বা রোধ হচ্ছে পরিধির এক ধরনের বিশেষ বৈশিষ্ট্য, যা পরিধির ভিতর দিয়ে কারেন্ট চলাচলকে বাধাগ্রস্ত করে বা বাধা প্রদান করে। ক্লিয়ার? এই যে রেজিস্ট্যান্স বা রোধ আছে, এটি পরিধির কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। সাধারণত একটা পরিধির রোধ বা রেজিস্ট্যান্স চারটা বিষয়ের উপর নির্ভর করে। চারটা বিষয় কি কি? একটি হচ্ছে পরিধির দৈর্ঘ্য, অর্থাৎ পরিধিটা কত বড় অথবা কত ছোট, এই বিষয়টার উপর নির্ভর করে ওই পরিধির রোধ বা রেজিস্ট্যান্স। তারপর নির্ভর করে পরিধির প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ মানে হচ্ছে পরিধিটি কত মোটা বা চিকন, সেটির উপর নির্ভর করতে করে রোধ বা রেজিস্ট্যান্স। তারপর পরিধির উপাদান, এ কথার অর্থ হচ্ছে পরিধিটি কি দিয়ে তৈরি। সেটা হতে পারে অ্যালুমিনিয়ামের তৈরি, তামার তৈরি, সোনার তৈরি, রূপার তৈরি, সেটির উপর নির্ভর করে পরিধির রোধ বা রেজিস্ট্যান্স। এবং যে পরিধি নিয়ে আমরা কাজ করব, ওই পরিধির আশেপাশের তাপমাত্রা, সেটির উপরেও নির্ভর করে পরিধির রোধ বা রেজিস্ট্যান্স। তাহলে মোটামুটি চারটা বিষয়ের উপর নির্ভর করে পরিধির রোধ বা রেজিস্ট্যান্স। সেগুলো হচ্ছে, একটি হচ্ছে পরিধির দৈর্ঘ্য, 2 নম্বর হচ্ছে পরিধির প্রস্থচ্ছেদ, 3 নম্বর হচ্ছে পরিধির উপাদান, এবং 4 নম্বর হচ্ছে পরিধির তাপমাত্রা। ক্লিয়ার? আচ্ছা, আমরা প্রমাণ করব যে আর ইকুয়াল টু রো এল ভাগে, এটি আমরা প্রমাণ করব, কিন্তু আমরা প্রমাণটা করব একদম বুঝে বুঝে, কোনো মুখস্থ নয়। ঠিক আছে? আচ্ছা, তো প্রমাণ করতে গেলে আমাদের যে কয়টা বিষয় লাগবে, সেটি হচ্ছে আমরা প্রমাণের সাথে এই আর এর সাথে আমরা সম্পর্ক দেখাবো দৈর্ঘ্যে, অর্থাৎ লেন্থ। তারপর হচ্ছে প্রস্থচ্ছেদ, যেগুলো বলছিলাম, অর্থাৎ এ, পরিধির উপাদান, যেটাকে প্রকাশ করা হয় রো দ্বারা, সেটি, এবং ওই পরিধির তাপমাত্রা। এই চারটার সাথে আর এর কি ধরনের সম্পর্ক তৈরি হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এগুলো আলোচনা করতে পারলেই আমার এই প্রমাণটি হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, একটা বিষয় মনে রাখতে হবে প্রমাণের সাথে, যখন আমরা যার সাথে তুলনা করব বা যার সাথে সম্পর্ক তৈরি করব, বাকি উপাদানগুলো কিন্তু স্থির থাকবে। ধরো প্রথমে আমি আর এর সাথে এল এর সম্পর্ক তৈরি করব, মানে দৈর্ঘ্যের সম্পর্ক তৈরি করব। তাহলে এ, রো এবং টি, এই তিনটা জিনিসই আমার কি থাকবে? স্থির থাকবে। ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথমে আমি লিখেছিলাম একটি পরিধির রোধ বা আর এর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। দৈর্ঘ্যের সাথে কি সমানুপাতিক, অর্থাৎ আর সমানুপাতিক এল। এই জিনিসটা কেমনে হয়? আচ্ছা বলো তো, এখান থেকে ঢাকার দূরত্ব বেশি না এখান থেকে চট্টগ্রামের দূরত্বটা বেশি? অবশ্যই চট্টগ্রামের দূরত্বটা বেশি। এখান থেকে বলতে বুঝছি কুড়িগ্রাম থেকে, কুড়িগ্রাম থেকে কুড়িগ্রাম টু ঢাকা, আর একটা কুড়িগ্রাম টু চট্টগ্রাম, চিটাগাং। তো কার দূরত্বটা বেশি হবে? অবশ্যই চিটাগাংয়ের দূরত্বটা বেশি হবে বা চট্টগ্রামের দূরত্বটা বেশি হবে। এখন বলো, এই কুড়িগ্রাম থেকে ঢাকা যাইতে বেশি তুমি ট্রাফিক জ্যাম ফেস করবা, নাকি কুড়িগ্রাম থেকে চট্টগ্রাম যাইতে বেশি ট্রাফিক জ্যাম ফেস করবা? অবশ্যই কুড়িগ্রাম থেকে চট্টগ্রাম যাইতে বেশি ট্রাফিক জ্যামে পড়বা, মানে বেশি বাধার সম্মুখীন হবা। ট্রাফিক জ্যাম মানে কি? বাধা। বাধায় পড়বা কিনা? তার মানে এই দূরত্বটা মানে হচ্ছে কিনা এক ধরনের দৈর্ঘ্য। দূরত্ব মানে কি? এক ধরনের দৈর্ঘ্য কিনা? দূরত্বটা একটা আহ দৈর্ঘ্য বোঝায়, দৈর্ঘ্যটা একটা এক প্রকার দৈর্ঘ্যই হয়, তাই না? আচ্ছা, তাহলে বোঝা গেল যে এই কুড়িগ্রাম থেকে চট্টগ্রামের দূরত্ব বেশি, অর্থাৎ কুড়িগ্রাম থেকে চট্টগ্রামের কি বেশি? দৈর্ঘ্য বেশি। আর কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব কম, অর্থাৎ কি? দৈর্ঘ্য কম। তাহলে দেখো তো, যেখানে আমার বাধা বেশি, দূরত্ব যখন বেশি হচ্ছে, তখন ট্রাফিক জ্যাম বেশি হচ্ছে কিনা? তার মানে আমরা বলতে পারি না দৈর্ঘ্য যত বেশি হবে বাধা তত বেশি হবে। মানে ট্রাফিক জ্যামটাকে আমি তুলনা করতেছি আর দ্বারা। ধরে নাও ট্রাফিক জ্যামটাকে আমি তুলনা করতেছি কি দ্বারা? আর দ্বারা। টি যে মানে হচ্ছে ট্রাফিক জ্যাম, আর দ্বারা তুলনা করতেছি। আর দূরত্বটাকে আমি লেংথ বা দৈর্ঘ্য দ্বারা তুলনা করতেছি। তাহলে দেখো যে কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব কম, আর কুড়িগ্রাম থেকে চট্টগ্রামের দূরত্ব অনেক বেশি। যেখানে দূরত্বটা বেশি,
সেখানে কিন্তু ট্রাফিক জ্যামটা বেশি তথা বাধাটা বেশি। আর যেখানে দূরত্বটা কম, অর্থাৎ কুড়িগ্রাম টু ঢাকা দূরত্ব কম বা দৈর্ঘ্য কম, সেখানেও বাধাটাও কম, মানে রোদও কম। ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস বাড়লে আর একটা জিনিস বাড়ে, একটা জিনিস কমলে আর একটা জিনিস কমে, এটা কোন ধরনের সম্পর্ক হয়? অবশ্যই সমানুপাতিক সম্পর্ক। এজন্য দেখো, যত বেশি তারের দূরত্ব হবে অত বেশি রোদের পরিমাণ বাড়বে বা বাধার পরিমাণ বাড়বে, আর যত দৈর্ঘ্য কমে আসবে তত বাধা কম হবে। এ কারণেই বলা হয় কি, একটি পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, অতএব আর সমানুপাতিক। ক্লিয়ার? আচ্ছা, তারপরে বিষয়টা দেখো, একটি পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক। কিভাবে ব্যস্তানুপাতিক? আচ্ছা, এটা আমরা সহজে বুঝতে পারবো রাস্তা দিয়ে। ধরো একটা অনেক বড় মোটা একটা রাস্তা আছে, আর একটা এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, আর এইটা একটা রাস্তা। প্রস্থচ্ছেদ মানে কি? যেটা প্রস্থ, তাই না? দেখো তো, এইটার প্রস্থ বেশি না এইটার প্রস্থ বেশি? এইটার প্রস্থ বেশি কিনা? তাহলে এটা ধর প্রস্থ বেশি, তার মানে কি এটা মোটা। আর এটার প্রস্থ কম, তাহলে এটা কি হবে? চিকন। তাহলে একটা চিকন রাস্তা কি হয়? প্রস্থচ্ছেদটা কম হয়, আর মোটা রাস্তাটার প্রস্থচ্ছেদ বেশি হয়। এখন দেখো তো, এইখানে ধরো একটা ট্রাক যাচ্ছে, একটা ট্রাক, এটা একটা ট্রাক, আর এখানে একটা ট্রাক যাচ্ছে, একই ট্রাক। দেখো তো, এই ট্রাকটা এই মোটা রাস্তায় সহজে যেতে পারবে নাকি চিকন রাস্তায় সহজে যেতে পারবে? অবশ্যই মোটা রাস্তার মধ্য দিয়ে ট্রাকটা সহজে চলাচল করতে পারবে। আর চিকন রাস্তায় যাইতে গেলে তাকে এদিক ওদিক তাকাতে হবে, একটা মোটামুটি একটা বাধা ফেস করবে, করবে কিনা? তাহলে ইজিলি যাইতে পারো মোটা রাস্তা দিয়ে, কিন্তু বাধা ফেস করবে কোথায়? চিকন রাস্তায়। তার মানে বলতে পারি না, প্রস্থচ্ছেদ যত কম হবে সেটা কিন্তু কম প্রস্থচ্ছেদ চিকন রাস্তায়, তাহলে বাধাটা কি হবে? বাধা মানে হচ্ছে আরটা বেশি হবে। আর প্রস্থচ্ছেদ যত বেশি হবে তত কি বাধাটা কম হবে, কারণ ট্রাকটা সহজেই চলাচল করতে পারবে। ক্লিয়ার? মানে ট্রাক মানে হচ্ছে এখানে কারেন্ট, কারেন্টটা সহজে চলাচল করতে পারে, বাধাটা এখানে কম হবে। আর এইখানে কি ট্রাক মানে যেটা কারেন্টটা সহজে চলাচল করতে পারবে না, কারণ চিকন রাস্তা, প্রস্থচ্ছেদ কম, বাধাটা বেশি হবে। তাহলে দেখো, এখানে রাস্তাটা চিকন মানে প্রস্থচ্ছেদ কম, প্রস্থচ্ছেদ কম কিন্তু বাধাটা বেশি, একটা কম একটা বেশি। আর এখানে প্রস্থচ্ছেদ হচ্ছে বেশি কিন্তু বাধাটা কম, তাহলে একটা কমলে আর একটা বাড়ে, একটা বাড়লে আর একটা কমে। এটা কোন ধরনের সম্পর্ক হয়? ব্যস্তানুপাতিক সম্পর্ক কিনা? এই জন্য আমরা লিখছি আর সমানুপাতিক 1 ভাগে, মানে এর সাথে আর সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক। এটা 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার? এবার এই যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ হতে পাই, এই যে এখান থেকে আর কমন, আর নিলাম, সমানুপাতিক চিহ্নটা কমন নিলাম, এই যে এলটা তো উপরের সংখ্যা, এলটা উপরে দিলাম, এটা নিচের সংখ্যা, এটা নিচে দিলাম। এখন সমানুপাতিক ধ্রুবক চিহ্ন, সমানুপাতিক চিহ্নটা উঠে দেওয়ার পর কি বসে? একটা ধ্রুবক বসে, যেটাকে আমরা সমানুপাতিক ধ্রুবক বলি। তো দেখো তো, একটা পরিবাহী যদি সোনার তৈরি হয় অথবা রূপার তৈরি হয়, হ্যাঁ, সিলভারের তৈরি হয়, অথবা ধরো সিলভারের তৈরি হয়, অথবা সেটা সেটা যে আয়রনের তৈরি হয়, অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হয়, যেখানে যার তৈরি হোক কিনা, মানে যে দ্বারা তৈরি করা হোক না, তার পরিধির উপাদানটা কি একদম স্থির থাকবে কিনা, ধ্রুবক থাকবে কিনা? থাকবে না। তো একটু আগে কিন্তু পরিধির উপাদানটা যেটা লিখছিলাম, যে পরিধির উপাদান, এটাকে কিন্তু রো দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্নটার হচ্ছে রো, রো দ্বারা প্রকাশ করা হয়, পির মতো রো দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? তাহলে যেই উপাদানটা, যে পরিবাহীটি নিয়ে আমরা কাজ করতেছি, এই পরিবাহীটা কিন্তু সবসময়ের জন্য কি, ওই পরিবাহীর উপাদানটা কিন্তু সবসময়ের জন্য ফিক্সড, মানে একদম স্থির বা একদম ধ্রুবক। ঠিক কিনা? তাহলে এই চিহ্নটা উঠিয়ে দেওয়ার পর আমরা অবশ্যই ধ্রুবক বসাবো। সেই ধ্রুবকটা হচ্ছে এই ধ্রুবক, যেটাকে আমরা ওই পরিবাহীর উপাদান বলতেছি। ঠিক আছে? এই যে সমানুপাতিক চিহ্ন উঠে দেওয়ার পর সমান চিহ্ন বসছে, আর এটার পরিবর্তে যে ধ্রুবকটা বসছে তার নাম কি? পরিবাহীর উপাদান। এই পরিবাহীর উপাদানটাকে অনেকে কি বলে? স্পেসিফিক রেজিস্ট্যান্স, অথবা রেজিস্টিভিটি, অথবা আপেক্ষিক রোধ, অথবা রোধাঙ্ক নামে পরিচিত। কি নাম? রোধাঙ্ক। এই 4টি নামে দেখা যায়: স্পেসিফিক রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি, আপেক্ষিক রোধ, অথবা রোধাঙ্ক। এইটুক লিখতে পারলে এখানে লিখে লেখার পর প্রমাণিত করে দিবা, আশা করি মানে অ্যান্সারটি হয়ে যাবে, এবং তোমরা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে।